গুড মর্নিং। আজকে উঠতে একটু দেরি হয়ে গেল, কারণ গাড়িটা অনেকটা চালাতে হবে, তো তাই আজকে একটু উঠতে দেরি হয়ে গেল। একটু ফ্রেশ হয়ে নিয়ে প্রায় রেডি, রাইডিং গিয়ার পরে নিয়েছি, ওপরে শুধু জ্যাকেটটা চেঞ্জ করব। গুড মর্নিং। আজকের ভিউটা সেম অ্যাজ প্রতিদিনের মতো, দুর্ধর্ষ। গুড মর্নিং। হাই, তো ব্রেকফাস্ট করো। গুড মর্নিং দাদা। ডিসেম্বরের 20 তারিখ একদম শিওর। আর পুজোতে পারলে যদি কলকাতায় থাকেন তাহলে দেখা হবে। তৃতীয় দিনের সকালের ব্রেকফাস্ট, ব্রেড উইথ বাটার, বয়েলড এগ, জ্যাম আছে। গুড মর্নিং তো সবাইকে আগেই বলে দিয়েছি। চাকদার এই 3টে দিন আমার সুন্দর কাটলাম এখানে। তো তোমরা যদি কেউ আসতে চাও এখানে এসো, কন্ট্যাক্ট আমি প্রথমেই রিলসে দিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদারটাই আমরা বেরোবো, আমি খোকন দুজনেই রেডি। ওয়েদারটা দেখছেন, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, তো ঘ্যামা ওয়েদার। আর কলকাতায় যখন ভ্যাপসা গরম তখন মাঝে মধ্যে বৃষ্টি হয়, এখানে খুব সুন্দর মেঘের দেশের মধ্যে অসাম কাটছে, অসাম। দেখছি তুমি খুব ব্যস্ত, এদিকে আসো। আচ্ছা, হ্যাঁ, কেমন লাগ? এখানে হেড সেট সুন্দর খাইয়েছে কটা, খুব ভালো লাগলো। কেমন লাগে? খারাপ লাগলে আসবে আবার? হ্যাঁ, আবার আসবো, তোমাকে আমি বলেছি টাইম ডিসেম্বর আসবো। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এসে নতুন একটা দাদা পাঠিয়েছি, মনোজ দা, খুব ভালো লাগলো দাদার সাথে কদিন কাটিয়ে। অনেক গল্প করেছি, সবার থেকে বেশি গল্প করেছি মনোজ দার সাথে। মনোজ দা, এই জায়গাটা সম্বন্ধে তুমি একটুখানি যদি কিছু বল। আমি কি বলবো, একেবারে মানে খোলা মেলা, কোনো ডিস্টারবেন্স নেই এখানে, away from the locality, কিন্তু উইদিন 5 minutes লোকালিটি বাজার অ্যাক্সেস করা যায়। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে কোনো রুম না লক থাকে না, যে আমি বেরোচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি, এ করছি। এত সিকিউর জায়গা, কেউ তোমাকে কোনো জিনিসে কোনো এতে বাধা দেয় না। এই যে এগুলো নিয়ে সমস্যা হবে না, এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আমি দিন এখানে 2 দিন থাকলাম, আজকে বেরিয়ে যাচ্ছি। এই জিনিসটা আমি খুব ভালো, মানে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এইরকম একটা ফ্রেন্ডলি, মানে বাড়ির মতো জোন আমি কোথাও ফিল করিনি। আমার খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া তো অসাম ছিল। মোটোটাই হচ্ছে হোম অ্যাওয়ে ফ্রম হোম, হোম অ্যাওয়ে ফ্রম, সত্যি সেটাই ফিল করলাম। সেটা যদি ফিল করতে পেরেছো, দেন উই আর সাকসেসফুল। দেন আই থিঙ্ক উই আর সাকসেসফুল। এটাই এস্টাবলিশ করতে ফের ডিসেম্বরে আসবো, কথা তো আগেই হয়েছে। আমি থাকছি একদম ডিসেম্বর, মাথায় ঢুকে গেছে। একদম একদম দাদা, কলকাতাতে গিয়েও দেখা করার চেষ্টা করব, কাজের ফাঁকে একটু আড্ডা, একটু গল্প। হ্যাঁ, তোমার বৌমা ও কিন্তু খুব এতে আছে তোমাদের সাথে দেখা করার জন্য। হ্যাঁ, তো কথা বললাম, আমিও বললাম, প্রীতিও বললো। টাটা দাদা। টাটা। মাঝে মাঝে আমরা চেষ্টা করছি প্রত্যেক বছর একটা করে সকলে সবাই ভালো থাকবেন, সাবধানে যাবেন। আর এক্সপ্লোরার শিবাজির নামে একটা হিপি ঘুরে হয়ে যায়। এক্সপ্লোরার শিবাজি হিপি ঘুরে, চাকদায় আসার দিন আমি এই রাস্তাটা আপনাদের দেখাতে পারিনি বৃষ্টির কারণে, তাই বাড়ি ফেরার দিন আপনাদেরকে দেখাচ্ছি।
দেখবেন এখানে অনেক কিছু দেখার আছে। দেখুন তো এখানে কিছু দেখতে পান কিনা। জুম করলাম, ভালো করে দেখুন। হ্যাঁ, বুঝতে পারছি আপনারা খুঁজছেন। এই দেখুন ময়ূর। এখানে এগুলো প্রায়শই দেখতে পাবেন, কারণ এই তাকদার উপরেই একদম রয়েছে জঙ্গল, যেখানে বিভিন্ন বন্যপ্রাণের বসবাস। আমি যে হোমস্টেটাতে ছিলাম সেইখানে আগের দিন একটা হরিণ এসেছিল। আমি দেখতে পাইনি, কারণ আমি তার পরের দিন আসি হোমস্টেটাতে। এই পিচে মোড়া পথ ধরে আমি বাইক চালিয়ে নিচে নেমে যাচ্ছি, আর চারিদিকটা দেখছেন বৃষ্টির ছোঁয়ায় সবুজেরা কিরম প্রাণবন্ত হয়ে উঠেছে। সবুজ আমার চোখ জুড়িয়ে দিচ্ছে। আমরা কলকাতায় থাকি, কিন্তু এত গাছপালা আমরা দেখতে পাই না। আমি গুগলে দেখছিলাম এই পাহাড়ের এয়ার পলিউশন লেভেল অনেক কম, পুরোটাই গ্রিন দেখাচ্ছে। আমাদের কলকাতার বিভিন্ন জায়গা এখন রেড জোনে পরিণত হয়েছে, দিল্লি রেড জোনের মধ্যে রয়েছে এয়ার পলিউশনে। কলকাতার অধিকাংশ জায়গায় তো অরেঞ্জ এন্ড ইয়েলো হয়ে আছে, বাট পাহাড়টা পুরো গ্রিন। সিকিম বলুন, আরো অন্যান্য জায়গা রয়েছে, তারা এখনো পর্যন্ত গ্রিন জোন হয়ে আছে। এয়ার পলিউশন লেভেল এখানে অনেক কম। এই পাহাড়ের লোকেরা পরিবেশ রক্ষা এবং পলিউশন কন্ট্রোল নিয়ে অনেকটা ওয়াকিবহাল। এরা প্রতিনিয়ত কাজ করে এই সব বিষয়ের উপরে। এরা গাড়ির ব্যবহার খুব কম করে, পায়ে হেঁটে যাতায়াতটা এরা বেশি করে, শারীরিক কসরতটাই এরা বেশি করে। কিন্তু আমরা যারা শহরে বসবাস করি, মানে সমতলে, আমাদের কাছে এই পরিবেশ রক্ষার বিষয়টা হয়ে গেছে এখন সেমিনারের মতো। মানে কোনো সেমিনারে কিছু বলা হলো, আমরা শুনলাম, শুনে বাড়ি চলে এলাম, আর জাস্ট ভুলেই গেলাম। এটি হলো তিস্তা লোয়ার ড্যাম 4 হাইড্রো পাওয়ার প্লান্ট। এখান থেকেই পাহাড়ের অর্ধেক ইলেকট্রিসিটি সরবরাহ হয়। আরো অনেক ড্যাম রয়েছে এই তিস্তার উপরে। এটা তো সবাই চেনেন, এটি হলো করোনেশন ব্রিজ। এই সেতু দুই প্রান্তে দুটি বাঘ মূর্তি থাকার কারণে এটি বাঘপুল নামেও পরিচিত। 1930-এর দশকে ব্রিটিশরা দার্জিলিং, সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব অন্যান্য অঞ্চলের সাথে জলপাইগুড়ি সংযোগের জন্য এই সেতুর প্রয়োজন অনুভব করে। 1936 সালে এই সেতু নির্মাণ কার্য সম্পন্ন হয়। 1937 সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের উপলক্ষে এই সেতুর নামকরণ করা হয় করোনেশন ব্রিজ। এই সেতু চিকেন নেক করিডোরের খুবই গুরুত্বপূর্ণ অংশ।
এই করোনেশন ব্রিজ তৈরির পরিকল্পনা চলাকালীন এটি একটি ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের পরিণত হয়েছিল, যা ব্রিটিশরা জয় করতে পারেনি। ব্রিটিশরা হেরে যায়। পরে 3 দূরদর্শী বাঙালি স্থপতি এসি দত্ত, এসকে ঘোষ, কেপি রয় এই সুযোগে এগিয়ে আসেন, আর তাদের অক্লান্ত প্রচেষ্টায় এই খিলনযুক্ত ক্যান্টিলিভার সেতুর সূচনা হয়। আপনারা কি জানেন, এটি সেই সময় বাংলার প্রাক্তন রাজ্যপাল জন অ্যান্ডারসনের কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। এই করোনেশন ব্রিজটি বানাতে সেই সময় আনুমানিক 4 লক্ষ ইংরেজি পাউন্ড খরচা হয়, যা এখন ভারতীয় মুদ্রায় 4,74 লক্ষ টাকার কাছাকাছি। দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই তিস্তা রেলওয়ে ব্রিজ। আমি এখন চলেছি NH-31 রুটটা ধরে। এটি পুরো সেবক ফরেস্টের বুক চিড়ে চলেছে। আজ কলকাতায় ফিরছি, তাই এই রুটটাই নিলাম। এই পথ দিয়ে যাওয়ার সময় আপনাদের হয়তো কোনো বন্য প্রাণের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যেমন হাতি, ময়ূর, বানর। এদের দেখতে পেলে কখনোই কোনো রকম ভাবে বিরক্ত করবেন না, কারণ এরা বিরক্ত হলে খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনারা। শিলিগুড়ির পর থেকে রাস্তাটা আরো বোরিং হয়ে যাবে বলে আর ভিডিও করলাম না। ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের এই ভিডিওটাও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো সিরিজের ভিডিওতে। বাই।